আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২,৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক। ব্রিটিশ ট্রেড মিনিস্টারের সাথে ডক্টর খলিলুর রহমান। ইরানে বাড়ছে মার্কিন অভিযানের পরিধি। রাতভর তাণ্ডবে শিশুসহ ৪৩ জনের প্রাণহানি। শত্রু স্থাপনায় ১ টনের কম মিসাইল। বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর দাপো আকান্দে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। সরাসরি যাচ্ছি সেখানে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী কখন নাগাদ এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন? সবশেষ পরিস্থিতি জানাবেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায়। আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামেও ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ানটনের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনে ঠাকুরগাঁওয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। রাজধানীর পরিবাগে একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মশিউর অনেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনেক, আপনি যে পাম্পে রয়েছেন সেখানে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? যারা তেল নিতে এসেছেন তারা কি বলছেন? জ্বালানি তেল কি পাওয়া যাচ্ছে? রাব্বি, আপনি যেমনটা বলছিলেন এবং সঙ্গে আপনি নিশ্চয়ই শুনছিলেন লাস্ট লিমিটের কথা। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেখানে আছি খিলক্ষেতের সেই জায়গাটিতে তেলের যে পাম্প, সেই পাম্পে আমরা এসে দেখতে পেয়েছি যে আসলে তেল মাপার যেই যন্ত্রটি ব্যবহার করা হয়, যে স্ট্যান্ডটি ব্যবহার করা হয়, সেই স্ট্যান্ডের আসলে একেবারে শেষ সীমায় পৌঁছেছে। সে কারণে কিন্তু এখানে তেল যে বিক্রয় কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে গতকালকে সন্ধ্যা থেকে। আমরা এখানে যারা যুক্ত আছি, আমি তো আপনার সঙ্গে যুক্ত করতেছি, আমরা দুটো মেপেছি এই জায়গায় তেলের পরিমাণ। কতটুকু তেল দেখেছেন এবং সেই তেলগুলো আসলে ব্যবহারযোগ্য তেল আছে? তারা যেটা বলছিলেন আসলে যে মেইন ডিপোতে, আমি একটু দেখানোর চেষ্টা করি রাব্বি, যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা সাধারণ তেল কিনতে আসা ক্রেতারা আছেন তারা অভিযোগ জানাচ্ছেন আসলে সন্ধ্যার পর থেকে তেল পাওয়া যাচ্ছে না। একটু পরিমাণের কথা জানাতে চাই। প্রায় ৯,০০০ লিটার তেল এখন প্রতিদিন যে এই পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে, যেখানে চাহিদা প্রায় ১.৫ লাখ লিটার ছাড়িয়েছে। স্বাভাবিক সময় ৬০,০০০ লিটার অক্টেনের এই পাম্প আসলে চালু রাখা সম্ভব হলেও এই যে বাড়তি চাহিদা, জনসাধারণের মধ্যে একটা চাহিদা কাজ করছে যে বেশি বেশি করে তেল সংগ্রহ করার, কিছু অসাধু চক্র আছে যারা চাচ্ছেন যে আসলে তেল সংগ্রহ করে রাখতে। সেই চক্রগুলোর কারণে কিন্তু বেশি ক্ষতিগুলো হয়। মূলত অনেক গাড়ি আসছেন, দুটো পাঁচটি বন্ধ করে রাখা হয়েছে তেল পাম্পের। যেহেতু যেই পাম্পটিতে আমি এখন আছি সেই পাম্পটি একই সঙ্গে সিএনজি এবং পাশাপাশি এলপিজি এবং পাশাপাশি হচ্ছে আপনাদের অকটেন, অর্থাৎ অকটেন ডিজেল যে সমস্ত তেলগুলো আছে সেই তেলগুলো বিক্রয় করা হয়। তাই একটা পাশ বন্ধ রেখে আরেকটা পাশ চালু রাখা হয়েছে, যে পাশটিতে আসলে এলপিজি তেল, এলপিজি যে গ্যাস সেগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে। এটা দেখাতে যে আসলে পুরো এই চত্বরটা কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে বন্ধ।
এইখানে যারা আসছেন, কিছুক্ষণ আগেও একটা ছোটখাটো দেখেছিলাম জটলা তৈরি হয়েছিল, তারা জানতে চাচ্ছিলেন কেন তেল নেই। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে যারা তাদের সাপ্লাইয়ার তারা তাদেরকে সাপ্লাই দিচ্ছেন চাহিদার তুলনায় অনেকটা কম। কিছুটা চিৎকার চেঁচামেচিও শুনতে পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এখানে একটা হই হট্টগোল তৈরি হয়েছে এবং তেল নিয়ে যে ধরনের যে অনেক হট্টগোলের পরিস্থিতি আমরা দেখছিলাম, তেল পাওয়া যাচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হুসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে 40 জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার 3 শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিজ ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতে। আহভাজ ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছে 2 জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে 1 জনের, আহত আরও 8 জন। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে হয়েছে বিস্ফোরণ। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল। নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সেটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে এখন থেকে আর 1 টনের কম ওয়ারহেডের মিসাইল ছুড়বে না ইরান। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জানায়, হামলার পরিধি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংখ্যাও। সম্প্রতি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়াও শুরু করেছে তেহরান। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল হিসেবে প্রথম দিকে তুলনামূলক কম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একের পর এক রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর এখন হামলার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি।